সেটা ইতিমধ্যে আমি ঘোষণা করেছি যে তোমাদের জাতীয় বিভিন্ন জিনিস আছে বাংলাদেশে, সেটা আমি শিখাই। তো এবার আমি যেটা তোমাদেরকে সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ কি আসলে এবং কোথায় অবস্থান তোমরা সবাই জানো, আমার বিশ্বাস। তারপরে আমি বলি যে জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করা হয়। তাদের শহীদদের কি যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে সেই সব বীর শহীদদের স্মরণে ঢাকার সাভারে অবস্থিত। ঢাকার সাভারে অবস্থিত। এখানে 7টি স্তম্ভ রয়েছে। কয়টি? 7টি। এই যে মহান মুক্তিযুদ্ধ, এর পেছনে 7টা আন্দোলনের ইতিহাস নিয়ে এই 7টি করা। 7টা আন্দোলনের ইতিহাস। শুরুটা ছিল 52 ভাষা আন্দোলন দিয়ে। 52 ভাষা আন্দোলন, তারপরে 54 তারপরে হচ্ছে 69 গণঅভ্যুত্থান, 56 শিক্ষা আন্দোলন, তারপর 54 যুক্তগ্রহণ গঠন। এরকম 7টা আন্দোলন নিয়ে এই 7টা গঠিত। তাহলে তোমরা জানলে কি যে জাতীয় স্মৃতিসৌধ কিভাবে নির্মাণ করা হয়, কেন নির্মাণ করা হয় এবং এর অবস্থান কোথায়, তাই না? অবস্থান কোথায়? সাভারে, ঢাকার সাভারে। এবং এটি কি মহান স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের স্মরণে এটা নির্মাণ করা হয়। এখানে 7টি পিলার রয়েছে যেটা 7টা আন্দোলনের সাক্ষী বহন করে। প্রতীক হিসেবে বলতে পারো, সাক্ষী হিসেবে বলতে পারো। এই সবার সর্বোচ্চ আইনসভা, বাংলাদেশের আইনসভার সর্বোচ্চ আইনসভা এবং এক কক্ষ বিশিষ্ট। কত? এক কক্ষ বিশিষ্ট, একটা কক্ষ, যেখানে এক কক্ষে বসে যে ওই পার্লামেন্টের সদস্য যারা এমপি মন্ত্রীরা থেকে ওখানে আইন পাস করা হয়, আইন প্রণয়ন করা হয় বা আইন। এর 300 জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। 300 সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। বাকি যে 50টা এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। এটি কি? মহিলাদের জন্য সংরক্ষিত। এটা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। ঢাকার প্রাণকেন্দ্র বলতে এখানে ঢাকা শেরেবাংলা নগর বলতে পারো, বা ঢাকা শেরেবাংলা নগর এটি অবস্থিত। কান কান আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বুঝতে পেরেছো সব? আমি ধারণা দিয়েছি জাতীয় পাখি, তারপরে হচ্ছে জাতীয় মসজিদ এবং আমি দল গঠন করতে চাই তোমাদেরকে দিয়ে। মেয়েদের থেকে 2টা দল করবে আর ছেলেদের 3টা দল, ঠিক আছে? আচ্ছা, মেয়েদের 2টা দল, এই পাশে এরা একটা দলে থাক। মেয়েদের 3টা, মেয়েদের 3টা, ছেলেদের 2টা। না, মেয়েদের 3 দল, মেয়েরা 2টা, 3 দলে তোমরা চলে যাও। আর হচ্ছে এখান থেকে একটা দল, আর এই সামনের এই 3টা মিলে একসাথে 4টা-5টা দল থেকে 5 জন এসছো। এখান থেকে তোমরা তুলে নিবা, তোমাদের যে বিষয় থাকবে সেই বিষয়টি তোমরা এখানে এসে বলবা, ঠিক আছে? আচ্ছা, দাও এবার 5 জন 5টা নিয়ে নাও। এবার যাদের জায়গায় চলে যাও। এবার দলের মধ্যে এটা নিয়ে একটু আলোচনা করবে সবাই, ঠিক আছে? এবার প্রস্তুত হতে পারছো না? এবার তো প্রস্তুত হতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, 5টা দলের নাম আমি 5টা দলের নাম কি ফুল দিয়ে নামকরণ করি, তাই না? এই পাশ থেকে শুরু করি। রজনীগন্ধা, এই দল থাকবে রজনীগন্ধা। তার পরবর্তী দল আর সর্বশেষ এই দলটির নাম হচ্ছে শিউলি, ঠিক আছে? তাহলে ফুলের নাম দিয়ে আমি নামকরণ করেছি। এবার তোমাদের এই দল থেকে যে কোনো একজন আসবে, এসে তুমি যেটা পেয়েছো সেটি নিয়ে কথা বলবে, ঠিক আছে? আমি শুরু করতে যাচ্ছি এখন। প্রথম দল, এখান থেকে যে কোনো একটি দল আমি ডাকি, নাকি একটু পরে? আচ্ছা, ঠিক আছে। ভিডিও সেটি সম্পর্কে তোমরা
তোমরা কথা বলবে। তা প্রথমেই আমি যে দলটিকে ডাকতে চাই সেটি হচ্ছে, দেখি এটা দাও আমাকে। হ্যাঁ, ওটা নিয়ে আসো। প্রথমে আমি এই পাশ থেকে শুরু করতে চাচ্ছি। প্রথমে যে দলটি আসবে এই দলটির নাম হচ্ছে রজনীগন্ধা। তোমাদের দল থেকে একজন সামনে আসবে এবং তুমি যেটা পেয়েছো সেটি সম্পর্কে কথা বলবে। চলে এসো এখন। ওখানে ঠিক আছে। একটু কাছে এসেও ছিল। প্রথমে সবাইকে জানাই রজনীগন্ধা দল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমার লটারিতে পাওয়া বিষয়টি ছিল বাংলাদেশের জাতীয় পশু বাঘ। আসলে এই বাঘের ইতিহাস বলতে গেলে অনেক বড়ভাবে বলা যায়, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। 1973 সাল পর্যন্ত দেখা যায় বাংলাদেশের জাতীয় পশু ছিল সিংহ। কিন্তু বাংলাদেশের যত নেতৃবৃন্দ ছিল তারা লক্ষ্য করলো যে সুন্দরবনে আমাদের বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে। তারা ঠিক করলো, তারা এই বাঘকে সেফ দেওয়ার জন্য ঠিক করলো সেফ টাইগার নামক একটা প্রজেক্ট দল। তারা এই বাঘদের সেফ দিতে থাকে এবং দিনে দিনে এই সেফ টাইগার নামক সংস্থা থেকে বাংলাদেশের জাতীয় পশু বাঘকে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই ছিল আমার এই বাঘ সম্পর্কে জানা তথ্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তুমি কি পেয়েছো এবং সে সম্পর্কে তুমি একটু বলবে। যত সংক্ষেপে বলতে পারো তত ভালো, সংক্ষেপে কম করো, ঠিক আছে? আমরা তো সবাই শুনে এসেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, তাই না? তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে এতগুলো ইতিহাস ও এতগুলো বড় বড় আন্দোলন হয়েছে, তার মধ্যে প্রধান যে সাক্ষী সেগুলোকে মনে রাখার জন্য ও সকল যে নিহত লোকজনদের মনে রাখার জন্য সেই স্মরণে তৈরি হয়েছিল আমাদের জাতীয় স্মৃতিস্তম্ভ, যেটি বর্তমানে ঢাকার সাভারে অবস্থিত এবং প্রত্যেক দিন প্রতি হাজার হাজার মানুষ ওখানে ভিজিট করতে যায়। ধন্যবাদ স্যার, আমি একটু বলে শেষ করতে চাই। ধন্যবাদ জাহিদকে। আচ্ছা, এবার আসবে সিউড়ি দল থেকে। সিউড়ি দল থেকে একজন চলে আসবে, তুমি তোমার যে বিষয়টি পেয়েছো সেই বিষয়ে কথা বলবে। সিউড়ি। বাংলাদেশের তৎকালীন সমাজে যেসব নেতৃবৃন্দ ছিল তারা সকলে যখন জাতীয় পাখি নির্বাচন করার সময় তখন সেখানে তালিকার মধ্যে ছিল দোয়েল, বক ইত্যাদি ধরনের পাখি ছিল। কিন্তু দোয়েলকে কেন জাতীয় পাখি হিসেবে নির্বাচন করা হয়? কারণ দোয়েল বাংলাদেশের প্রায় সব আগাছা গাছে সবখানেই দেখা যায় এবং এটি দেখতেও অত্যন্ত সুন্দর। এজন্য এটিকে বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এবার জবা দল থেকে একজন আসবে, জবা দল থেকে যেটা পেয়েছে সেই সম্পর্কে কথা বলবে। সামনে আজকে আমি লটারি জিতনের মাধ্যমে যে বিষয়টি পেয়েছি সেটা হচ্ছে সংসদ ভবন। সংসদ ভবন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইনসভার মধ্যে সর্বোচ্চ। এটি ঢাকার প্রাণকেন্দ্রে শেরেবাংলা নগরে অবস্থিত। এর আসন সংখ্যা মোট 350, যার 300টি জনগণের প্রতিবাদী নির্বাচন হয় এবং 50টি নারীদের জন্য সংরক্ষিত। আমি মৌমিয়া গোলাপদল থেকে গোলাপদলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি জীবনের যে বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। এটি ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। এর নির্মাণ কাজ শেষ হয়ে থাকে 1968 সালে। এটি কাবা ঘরের ন্যায় নির্মাণ করা হয়ে থাকে। এখানে 40,000 মুসলিম প্রতিনিয়ত সালাত আদায় করে। এই জন্য এটিকে বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। অনেক অনেক ধন্যবাদ। এবার অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই একটু চুপ করো। 5টি দলের মধ্যে থেকে আজকে 5 জন এসেছে, আগামী দিন অন্য 5 জন আসবে। এভাবে প্রত্যেকেই সামনে এসে যাতে তোমরা কথা বলতে পারো সেই অভিজ্ঞতা কিন্তু তোমাদের এখান থেকেই নিতে হবে। তুমি যদি আজকে সামনে না আসো, আগামী দিন কিন্তু তুমি সামনে যেতে পারবা না এবং সবার সঙ্গে কথা বলতে পারবা না। সুতরাং যে কোনো বিষয় নিয়ে তুমি কিন্তু কথা বলার জন্য সামনে আসবে, ঠিক আছে? আজকে যে 5 জন এসেছে, আগামী দিন যাতে পরবর্তী 5 জন আসে সেই জন্য তোমরা চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক প্রাণবন্ত ছিল, আমার বিশ্বাস এখান থেকে তোমরা অনেক কিছু শিক্ষা পেয়েছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
হ্যাঁ